বিমলবাবু, বাংলা নিউজগ্রাফে নমস্কার। নমস্কার। প্রসঙ্গটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, আমরা জানি সম্প্রতি তিনি একটি সংবাদ মাধ্যমে তিনি ইন্টারভিউ দিয়েছেন, সচরাচর তিনি দেন না, এখন সামনে নির্বাচন তিনি দিয়েছেন এবং সেখানে বলছেন যে বিজেপির নেতারা তারা তো সিআইএসএফ সব সিকিউরিটি গার্ড, প্রচুর কনভয় গাড়ি, কেউ কেউ বুলেট প্রুফ গাড়ি, এই সমস্ত নিয়ে ঘুরে বেড়ায়, তারা নেতা কোথায়? এই প্রশ্ন তুলছেন, কি বলবেন? এখানে একটা তাত্ত্বিক প্রশ্ন থাকে, সেটা হচ্ছে নেতা কাকে বলে। স্বঘোষিত নেতা তো আর নেতা হয় না। আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞান পড়াই, ন্যাচারালি একজনের কথা বলি, তার নাম ম্যাক্স ওয়েবার। তিনি একটা লিডারশিপের কথা বলেছিলেন, যে কিছু লিডারশিপ পুরনো ধাঁচের লিডারশিপ, যারা ওই উপজাতি প্রধান, তারা এক ধরনের লিডারশিপ, উনি নাম দিয়েছেন ট্র্যাডিশনাল লিডার। তার সঙ্গে আরেকটা বলেছিলেন লিগ্যাল রেশনাল, বিশেষত ওয়েস্টার্ন কান্ট্রিতে। আর থার্ড যেটা, সেটা হচ্ছে কারিশমাটিক লিডার। এক সময়ে যার কথা তুমি বললে, সেই মমতা ব্যানার্জি কিন্তু পশ্চিমবাংলার অন্যতম কারিশমাটিক লিডার ছিলেন। কিন্তু এই মুহূর্তে তার কারিশমা কি রয়েছে? এক, দুই, তিনি কি সিকিউরিটি নিয়ে ঘোরেন না? তিনি যেখানে যেখানে যান পুলিশ থাকেন না? এই প্রশ্নগুলো আমার করতে ইচ্ছে করে। না, উনি মুখ্যমন্ত্রী হিসাবে যেটা পান সেটাই নেন। তিনি এটাও বলেছেন, আমার নিজস্ব কোনো গাড়ি নেই, আমি মুখ্যমন্ত্রীর গাড়িও নেই না, যে গাড়িটা আমি ব্যবহার করি সেটা দলের গাড়ি, মানে তৃণমূল কংগ্রেসের পার্টির গাড়ি, পার্টির টাকা থেকে কেনা, ওনার নিজস্ব গাড়িতেও তিনি ঘোরেন না। আমার কথা, একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যদি সিকিউরিটি পাবেন, একজন বিরোধী দলনেতা কেন সিকিউরিটি পাবেন না? বিশেষত বিরোধী দলনেতার উপর যেরকম হামলা করছে এবং ওনার দলই হামলা করছে। এই যে বিরোধী নেতাকে বা বিরোধীদের, বিজেপিকে এত সিকিউরিটি নিয়ে ঘুরতে হচ্ছে, ওনার প্রশাসনিক ব্যর্থতাটা উনি স্বীকার করছেন না কেন? যে একজন ব্যর্থ প্রশাসক, তার প্রশাসনে বিরোধী নেতাদের, ছোট বড় অনেককেই ব্যক্তিগত সিকিউরিটি নিয়ে ঘুরতে হয়, এটা তো ওনাকে আগে স্বীকার করতে হবে তার ব্যর্থতা। তাই উল্টো দিক দিয়ে নয়, অন্য দিক দিয়ে তিনি ভাবুন যে তার প্রশাসনিক যে ব্যর্থতা কিভাবে এই রাজ্যকে একটা অসুরক্ষিত রাজ্যে পরিণত করেছে, উনি ভেবে দেখুন আগে। ফলে দায়িত্ব ওনাকে নিতে হবে। আর একটা কথা, ওনার দলের সেকেন্ড ইন কমান্ড সবাই বলে, কেউ বলে যুবরাজ, কেউ বলে সেকেন্ড ইন কমান্ড। উনি কটা সিকিউরিটি নিয়ে ঘোরেন? কটা গাড়ি থাকে, কত পুলিশ থাকে? যেদিন তিনি কোনো জায়গায় পদার্পণ করেন, সামনে পেছনে কত গাড়ি হয়, গোটা এরিয়ায় মানুষজনকে স্যানিটাইজ করে দেওয়া হয়, সরিয়ে দেওয়া হয়। মানে ঠিক, মানে একটাই, যে এই রাজ্যে ওনারা মনে করেন ওনারা সিকিউরিটি পাওয়ার যোগ্য, আমরা কেউ সিকিউরিটি পাওয়ার যোগ্য নই, আমাদের জীবনে কোনো দাম নেই। বিশেষত 2021-এর 2রা মের পরে যেভাবে মানুষের উপর ভয়াবহ অত্যাচার হয়েছিল, সে দায় উনি সামলাবেন কি করে? সে দায় উনি অস্বীকার করবেন কি করে? আজকে উত্তর দিচ্ছে না, কিন্তু মানুষ একদিন উত্তর চাইবে। যে একজন লিডার, আপনি একজন প্রশাসক, আপনি মানুষকে নিরাপত্তা দিতে পারেননি। আজকে এই ধরনের কথা বলে লাভ নেই, কারণ তীর হাতের বাইরে চলে গেছে। বিমলদা, মুখ্যমন্ত্রী তো কোনো মানে বেতন নেন না, তিনি বিধানসভা থেকেও কিছু তোলেন না, তিনি মুখ্যমন্ত্রী হিসাবে কিছু নেন না। বরাবর তিনি আগেও বলেছেন যে রয়্যালটিটা পান, উনি কবিতা লেখেন, বই লেখেন, ওনার প্রায় 230টার উপরে 35টার উপরে বই ইতিমধ্যেই মার্কেটে আছে, সেই রয়্যালটি থেকে ওনার নাকি চলে। কি বলবেন? না, উনি একবার বলেছিলেন ছবি এঁকে দল চালাবেন। দল কিভাবে চলে এটা প্রশ্ন করা যায় তো। ওনার একজনও চলে যেতে পারে, অসুবিধা কিছু নেই। উনি লোকসভার সদস্য ছিলেন, তার পেনশন থাকতে পারে, বিধানসভার সদস্য, তার পেনশন থাকতে পারে, তো একজন ব্যক্তির চলতে অসুবিধা কিছু নেই। কিন্তু তার দলটা চলে কি করে? একবার বলেছিলেন না, ছবি এঁকে বই বেচে দল চালাবেন, দল চলে কি করে? এই প্রশ্ন করা যায়। দুই, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে উনি এই যে প্রশাসন চালানোর ক্ষেত্রে, প্রশাসন চালানোর ক্ষেত্রে তার কতগুলো নিজস্ব ভাবনা আছে, আমি সেই আলোচনা করব না, কিন্তু আমার এখানে কতগুলো প্রশ্ন করতে ইচ্ছে করে তাকে। যখন এই 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 পশ্চিমবঙ্গের একটা সংবাদ মাধ্যম, সংবাদপত্র, সিপিএম এর গণশক্তি একটা অভিযোগ করেছিল যে তার পরিবারের লোকেরা নাকি কালীঘাট অঞ্চলে 38টা প্লট কবজা করে নিয়েছে। কথাটা আমার নয়, গণশক্তির। কিন্তু তো আমি তো আশা করেছিলাম ওনার ভাইয়েরা, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা গণশক্তির বিরুদ্ধে মানহানি মামলা করবে।
করুক মানহানি মামলা, আমি তো চাইছি মানহানি মামলা করুক, কারণ মানহানি মামলা করলে তাহলে আমি বুঝবো যে একদম ওনারা ঠিক জায়গায় আছেন। আজ অব্দি মানহানি মামলা হয়নি, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি রেখে থেকে মামলা হয়েছে না হয়নি, কেন করেন? আমি নিজে সৎ, ঠিক আছে, আমার পরিবার, আমার পরিবারের লোকজন তারা খুব সৎ নয়, তাদের বিরুদ্ধে অভিযোগ, এটা তো ঠিক নয়। তাহলে এই কথাগুলো অনেক কিছু রয়েছে, এগুলো উনি এখন যেটা করছেন ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ, সেটা কিছু না। কিন্তু লোকে তো অভিযোগ করে 15 বছরে এত মানুষের রক্ত এদের গায়ে লেগে আছে, এত মানুষের রক্ত, কত মানুষ খুন হয়ে গেছে, এর উত্তর দেবেন না? এসব উত্তর লুকালে হবে? 2021-এর 2রা মের পরে কত মানুষ ঘর ছাড়া হয়েছে, জেসিবি দিয়ে লোকের দোতলা 3তলা বাড়ি ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে, মহিলাদের সঙ্গে চূড়ান্ত অসভ্যতা করা হয়েছে, এগুলো উত্তর দেবেন না? তারা দিতে হবে এর উত্তর আগামী দিনে। ড্যামেজ কন্ট্রোল করে কোনো লাভ হবে না, ড্যামেজ হ্যাড অলরেডি বিন ডান। বিমলবাবু, আমরা জানি 2021-এ কিভাবে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল। এখন 26-এর নির্বাচন আসার আগে কিন্তু আগেই রীতিমতন প্রিপোল ভায়োলেন্সও শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে কর্মীদেরকে মারা হচ্ছে, বিজেপি বিরোধী কর্মী যারা তাদেরকে মারা হচ্ছে, এমনকি যারা ছোট ছোট ব্যবসায়ী তাদেরকেও রীতিমতন ধমকানো চমকানো হচ্ছে। এই একই অভিযোগ সামনে আসছে যে তোলা দিতে হবে, মানে তোলাবাজির যে বিষয়টা আছে। সম্প্রতি বরানগরেও এরকম একটা ঘটনা ঘটেছে, যেখানে ব্যবসায়ী, তার ইন্টেরিয়ার ব্যবসা, তাকে বাড়ি থেকে রীতিমতন শঙ্কর রাউতের নাম উঠে আসছে, তিনি টেনে বার করে নাকি তাকে মারা হয়েছে, মানে তারই বাড়ি থেকে তাকে টেনে বার করছে তৃণমূলের দুষ্কৃতীরা। কি বলবেন? আচ্ছা, একটু আগে যে প্রশ্নগুলো করলে, সেই প্রশ্নগুলো এবারে তাহলে ওই প্রশ্নটা, পার্টি কিভাবে চলে, একজন ব্যক্তি কিভাবে চলে, ঠিক আছে বুঝলুম, একজন ব্যক্তির আর কত খরচ হতে পারে, কিন্তু পার্টি কিভাবে চলে? আচ্ছা, পার্টি না হয় ইয়ে তুললো, চাঁদা ফাঁদা দিয়ে চললো, এই যে কি রাউত ফাউত সব বললে, ওরা চলে কিভাবে? উত্তর একটাই, তোলা তুলে, টপ টু বটম তোলাবাজি চালু হয়েছে। এবং এই তোলাবাজি এমন জায়গায় পৌঁছেছে যে মানুষ সে পালাই পালাই করছে। আর এই যে মারছে ধরছে একটাই কারণ, ওরা শেষে ভাবছে যে যাগে চলে তো যাবে, যা পারি কামিয়ে নি, এটা শেষ, প্রদীপ নেবার আগে একবার লাস্ট জ্বলে ওঠে, এটা তাই করছে। যত পারছে তোলা তুলে পালানোর পরিকল্পনা করছে। আমি আজকে তোমাকে বলেছি 3 মাস পরে সরকারটা থাকবে না। এই সরকার না থাকলে দেখবে এই লোকগুলো কোথায় পালায়, নেতাগুলো। কেউ বাইরে বাড়ি করেছে, কেউ বাইরে গেস্ট হাউস বানিয়েছে, হোটেল বানিয়েছে, হয়তো ওখানে পালাবে। আর যারা এদের ওই লোকাল সব কুচো মস্তান, মানুষের হাতে ধরা পড়ে যাবে ওরা। তারপর কি হবে? হোয়াট উইল হ্যাপেন? আমার জাস্ট একটাই প্রশ্ন, কি হবে তারপরে? ভবিষ্যৎটা ভেবে কাজ করতে হয়, এরা করেনি, ফলে এদের ভবিষ্যতে কি হবে সে দায় কে নেবে? এরাই নেবে, আমরা কি করবো? সম্প্রতি ব্যারাকপুরের একটি ঘটনা আবারও মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। কারণ বৃদ্ধ, প্রায় 80 বছরের বৃদ্ধ একজনকে তৃণমূলের কাউন্সিলর, তিনি আবার পেশায় আইনজীবী, রীতিমতন বুকে লাথি মেরে তাকে সে মৃত্যুবরণ করলো। এবং ইতিমধ্যে সে অ্যারেস্টেড, তাকে কিন্তু জেসি দেওয়া হয়েছে, জেল কাস্টাডি দেওয়া হয়েছে। কিন্তু মানে বিষয়টা এতটাই ভয়ঙ্কর, যাকে জেল কাস্টাডি দেওয়া হয়েছে তিনি তৃণমূলের কাউন্সিলর, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। যখন তিনি আইনজীবী, ওনার পেশা আইনজীবী, তো আইনজীবী হিসাবে কারুকে বেল করিয়ে দেবে, কারুর মামলা লড়ে দেবে, এইভাবে অনেকের থেকে টাকা নিয়েছে। বেল তো করায়নি, যাদের বেল করায়নি তারা জেলের মধ্যে পচে মরছে, তারা ওই কাউন্সিলরকে দেখে রীতিমতন তেড়ে আসছে। তাহলে ভাবুন কি পরিস্থিতি, কি বলবেন এই অবস্থা দেখে? না, মানে এই যে বলে না, বার্ডস অফ এ সেম ফেদার ফ্লক টুগেদার, একই রকম মানুষ সব এক জায়গায় জমা হয়। খুব মেঠো ভাষায়, যে ঝাড়ের যে বাঁশ, ঝাড় যেমন তা বাঁশ তো তেমনি হবে। ফলে এই লোকগুলো একই রকম, কিন্তু সে অধ্যাপক হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বা এই সমস্ত আইনজীবী হোক, এরা যখন এই দলটায় ঢুকে যাচ্ছে, এদের চরিত্রগত মিল খুঁজে পাওয়া যাচ্ছে। লোককে ভয় দেখাবে, ঠকাবে, মারবে, ধরবে, টাকা তুলবে, সব একই, এরা একই ক্যাটাগরির লোক। আসলে খারাপ লাগে কি জানো তো, এই পলিটিক্যাল ক্লাসকে এরা যেভাবে নষ্ট করেছে না, আমি জানি না আগামী দিনে
রাজনীতি করতে মানুষ কিন্তু আতঙ্কিত হবে। আমাদের কাজ হবে সেই আতঙ্কটা কাটানো, যে আপনারা সবাই রাজনীতিতে আসুন, তা নইলে এই সমস্ত কান কাটা গাল কাটা নাক কাটাদের রাজত্বে রাজনীতি চলে যাবে, যেটা এই পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দলটা করেছে। দুনিয়ার খারাপ লোকগুলোকে বসিয়ে চলে গেছে। সেখান থেকে পশ্চিমবাংলাকে বাঁচাতেই হবে, কিচ্ছু করার নেই। বিমলদা, বিষয়টা হচ্ছে যে প্রায় 7 জন AERO-কে সাসপেন্ড করা হলো, বিষয়টাকে কিভাবে দেখছেন? বড্ড দেরি করে ফেললো নির্বাচন কমিশন, অনেক আগে করতে পারত। নির্বাচন কমিশনের ক্ষমতা আছে, আরে শুরুতে করেনি কেন? শুরুতে যদি করতো, এরকম সাসপেন্ড করতো, তাহলে কাজগুলো ঠিকঠাক করতো। লাস্ট মোমেন্টে কেন? বারবার তো আমরা বলেছি, জ্ঞানেশ কুমার কলকাতায় আসুন, দেখুন পরিস্থিতি। বেটার লেট দেন নেভার, সব ঠিক আছে, কিন্তু তার মধ্যে এই লোকগুলো বা এরকম আরো অনেকে অনেক অন্যায় কাজ করেছে। আমাদের দাবি সব খুঁজে বার করতে হবে, সমস্ত খুঁজে বার করতে হবে, একটাও যেন বেআইনি নাম বা যারা অবৈধ ভোটার লিস্টে নাম না থাকে। প্রত্যেক বৈধ ভোটারের নাম থাকতে হবে, একটাও অবৈধ ভোটারের নাম যেন না থাকে, এটাই আমাদের দাবি। বেটার লেট দেন নেভার ভালো, কিন্তু এখনো সময় আছে, ঝাড়াই বাছাই ভালো করে করুন। যাদের নাম অন্যায়ভাবে ঢোকানো হয়েছে তাদের ভোটার লিস্ট থেকে বাদ দিন। পশ্চিমবাংলা ঠিকঠাক ভোটার লিস্ট নিয়ে ভোট হবে। ফাইনাল লিস্ট যেভাবে দিন দিন পিছোচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমরা জানি নির্বাচনের সময়সীমাও খুবই কম সামনে চলে আসছে। সেখানে দাঁড়িয়ে কি কোথাও যদি ঠিক টাইমে নির্বাচন ঘোষিত না করতে পারে, সেক্ষেত্রে কি রাষ্ট্রপতি শাসন হতে পারে? কোন দিকে এগোচ্ছে? না, এটা সাংবিধানিক একটা ইয়ে আছে, আমি রাষ্ট্রবিজ্ঞান নিজে পড়াই, আমি জানি যে গত 5 বছর আগে ঠিক কবে শপথ নিয়েছে আমি মনে করতে পারছি না, সম্ভবত 7th মে বা 5th মে না 7th মে শপথ নিয়েছিল। যেদিন শপথ নিয়েছিল, যেদিন হবে সেই মে মাসের সেই তারিখে সরকারটা চলে যাবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী। তারপর গোটা সিস্টেমটা চলবে কেন্দ্রের নিয়ন্ত্রণে, রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে, এটাই সাংবিধানিক নিয়ম। ফলে যদি ঠিক সময়ে ভোট না হয়, ভোট যদি 5 বা 7ই মে পরে পেছোয়, তাহলে ওটা রাষ্ট্রপতি শাসনেই ভোট। আমি সাংবিধানিক নিয়মটার কথাই বলবো। বিমলদা, এই যে 1,500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিল, আবার বেকার যুবকদেরও 1,500 টাকা করে দেবে। এবার একদিকে বিজেপি বলছে তারা যদি ক্ষমতায় আসে অন্নপূর্ণা ভান্ডার দেবে, মানে অন্নপূর্ণা যোজনাতে যে দেবে 3,000 টাকা করে। কিন্তু বাংলার মানুষের প্রশ্ন, তৃণমূল কংগ্রেসও সেই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, মানে ভাতা, এবং বিজেপিও বলছেন যে তারা এলেও 3,000 দেবেন সেই ভাতা। তাহলে শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, এই যে শ্মশানে পরিণত হয়েছে এই পশ্চিমবাংলা, তার দিশাটা কি? এটা বাংলার মানুষের প্রশ্ন। তার দিশা এক, শিল্পায়ন, শিল্প আনতে হবে। সেই জায়গাটা বিজেপি কতটা নিশ্চিত? অবশ্যই বিজেপি এলে শিল্প আসবে, আমি তো বলে দিয়ে যাচ্ছি, বিজেপি এলে শিল্প আসবে। বিজেপি এলে কৃষির উন্নতি হবে। এখনো জনসংখ্যা প্রায় 55 থেকে 60% মানুষ কৃষির সঙ্গে যুক্ত। আমি নিজে গ্রামের ছেলে, আমারও 10-12 বিঘে জমির একটা অংশের মালিক আমি। এখনো জমি চাষ করা হয়। আমি জানি যে এখনো জমি যদি ঠিক মতো চাষ করা যায়, অর্থকরী ফসল ধানের পাশাপাশি, উদাহরণ তুমি নিজেই গিয়ে দেখবে, এগরা বলে একটা জায়গা আছে, তার পাশেই বেশ কিছু চাষি নিজের উদ্যোগে বাদাম চাষ করে, ভালো টাকা আয় করে। এটা ছড়ানো যেতে পারে যে শুধু ধান চাষ নয়, এই অর্থকরী ফসলগুলো করো। এবারে বাজেটে দেখবে ওয়ালনাট, কাজু, অনেক কিছু চাষের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে কৃষকদের হাতে দুটো পয়সা থাকে। একদিন কিচ্ছু করা হয়নি। ফলে একদিকে শিল্প, অন্যদিকে কৃষি, এগুলো দিয়েই কিন্তু আলটিমেটলি এখানে মানুষের হাতে টাকা। আরে মানুষ তো টাকা আয় করতে চায়। এখানে সব ছেড়ে যারা তামিলনাড়ুতে কাজ করতে যায়, তারা তো এখানে টাকা পায় না বলে যায়। এখানে মানুষের হাতে যদি টাকা থাকে তাহলে অসুবিধে কি আছে? আমরা কেন মানুষের এই ইয়ের কথা বলি? দেখো, এরা বারবার বলে লক্ষ্মীর ভান্ডার নাকি পশ্চিমবঙ্গ আগে চালু করেছে। একদম মিথ্যে কথা। পশ্চিমবঙ্গ 2021 সালে লক্ষ্মীর ভান্ডার চালু করেছে। তার আগে 2020 সালে আসাম সরকার অরুণোদয় যোজনা চালু করেছে, সেখানেও মহিলাদের টাকা দেওয়া। যারা দুস্থ তাদের হাতে কিছু নগদ অর্থ দিলে তাদের কিছু সুবিধে হয়। সে টাকাটা বাজারে যাবে, সে আগে মার্কেটে টাকাটা নিয়ে যেতে পারতো না, এবার সে টাকাটা নিয়ে মার্কেটে যাবে, 4টি জিনিস কিনবে। অর্থাৎ টাকাটা মার্কেটে রোল করতে শুরু করলো, ইকোনমি বাড়বে। কেন্দ্রীয় সরকার কিষাণ সম্মান নিধি দেয় তো কৃষকদের, বছরে 6,000 টাকা দেওয়া হয়। কেন দেয়? সার, বীজ এগুলো কেনার জন্য। মধ্যপ্রদেশ সরকার, তারাও তো লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু করেছে।
কিন্তু তারা কোথাও- উড়িষ্যাতেও বোধহয় সুভদ্রা যোজনা বলে হ্যাঁ, কিছু একটা আছে। কিন্তু ইয়েতে আছে, পাশেই বিহারে আছে, কিন্তু তারা তো কোথাও বলে না যে আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি কিন্তু আমি চাকরি দেবো না। চাকরি দেবো না, আমি ব্রিজ বানাবো না, আমি কালভার্ট বানাবো না, বলে না তো কোথাও। ফলে এই টাকাটা দেওয়া যায়, কিন্তু তোমাকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতেই হবে, শিল্প আনতেই হবে। শিল্প আনলে যদি সরকারের হাতে টাকা আসে, দেখবে লক্ষ্মীর ভান্ডারটা খুব গুরুত্বপূর্ণ হবে না। অনেক মানুষ হয়তো নেবেই না। মনে আছে একবার প্রধানমন্ত্রী বলেছিলেন যে গ্যাসের টাকা আপনারা কেন নিচ্ছেন, ছেড়ে দিন। অনেককে বলেছিল, বহু মানুষ গ্যাসের সাবসিডি নেয় না। ফলে মানুষ নিজেই বলবে। আর যারা এই লাইনে দাঁড়াচ্ছে তারা তো সবাই বলছে এটা আমাদের দরকার ছিল না, আমরা তো চাকরি করতে চাই। আমরা তো বলছি মানুষকে যান সরকারি টাকা নিন, কিন্তু দাবি করুন আমার চাকরি চাই, স্থায়ী চাকরি, 1,500 টাকা নয়, মিনিমাম 30-40 হাজার টাকার চাকরি চাই। বিজেপি এলে সেটা সম্ভব, এরা পারবে না। 26-এর নির্বাচনে কিভাবে প্রস্তুত বিজেপি? 100% প্রস্তুত। সব প্রিপারেশন তো বলা যায় না, বলাও যাবে না, কিন্তু বিজেপি প্রস্তুত। এবং নিশ্চিন্ত থাকো, 2026-এ তৃণমূলে বিসর্জন হচ্ছে, বিজেপি ক্ষমতায় আসছে। ধন্যবাদ।